আবার ভিতরের থাকার ব্যবস্থা করে দিল, আস্তে আস্তে অ্যাডভান্স করলো। এবং এই ভিতরে এসে এরা কী করলো, প্রথম আপনার আমাদেরকে বলে দেওয়া হলো বা ওই গেরিলাদের নির্দেশ দেওয়া হলো যে তোমরা আগে যাতায়াত ব্যবস্থাটা ধ্বংস করে দেবা পাকিস্তানিরা যেন বর্ডার পর্যন্ত কোনো সময় আসতে না পারে। তখন এই কালভার্টগুলো আপনার উড়ে দেওয়া হচ্ছিল। তারপরে এটা অতর্কিত আক্রমণ করতে হবে, অতর্কিত ভেঙে যাইতে হবে, তার নাম গেরিলা যুদ্ধ। দিনের বেলা এরা কী করলো, তারপরে আপনার সেই জায়গাটা হঠাৎ করে আক্রমণ করলো, কোথায় কোন খানসেনারা আছে, কোন জায়গায় টহল দিচ্ছে, অতর্কিত হামলা করে 2-4 জন নিহত হয়ে গেল, 2-4 জন আহত হয়ে গেল। আমাদের যেন আপনার আহত এবং নিহত কম হয়, এটাই হলো গেরিলা যুদ্ধের পদ্ধতি। দীর্ঘমেয়াদী যুদ্ধ টিকায় রাখতে হলে এই গেরিলা যুদ্ধ করতে হয়, যেটা আপনারা দেখছেন যে আপনার ভিয়েতনামে হয়েছে। তো দীর্ঘদিন যুদ্ধ, এই যুদ্ধটা হয়। আর এটা হচ্ছে যে মুক্তি বাহিনী, মুক্তি ফৌজ, এদের হচ্ছে শুধু কাজ হচ্ছে সম্মুখ যুদ্ধ করা। এরা সেক্টরগুলো ভাগ করে নিছে, এদের আর্মি অফিসাররা পরিকল্পনা করে এবং তারা বাস্তবায়িত করে। আপনাকে যেভাবে নির্দেশ দিবে সেই নির্দেশ আপনাকে ফলো করতে হবে। আগস্ট মাসে গিয়ে দেখা গেল যে গ্রামগঞ্জে মুক্তিযোদ্ধাদের উপর এমন অত্যাচার নেমে আসলো গেরিলাদের উপরে, এবং আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যারা গ্রামগঞ্জে ছিলেন তাদের উপর গ্রাম মনে করেন আজকে এইখানে মুক্তিযোদ্ধারা আছে, এখানে শেল্টার নিছে, ওরা পাশের গ্রামটাতে আক্রমণ করছে, তো ওই গ্রামটাই পুরো জ্বালাই দেওয়া হয়েছে, ওখানকার লোকজনের উপর গণহত্যা করা হয়েছে। তো এইটার পরিপ্রেক্ষিতে তখন আপনার ওই যুবকরা সব, যাদের বয়স 16-র উপরেই, তারাই আপনার সব বর্ডার দিয়ে ভিতরে ঢুকে গেল ইন্ডিয়াতে যাওয়ার পরে আমরা এদেরকে, আমার যখন আগস্ট মাস, তখন আমাদের ক্যাম্পে 1800 মুক্তিযোদ্ধা হয়ে গেল যুবক। এরা তখন বলতেছে আমরা ভাত খাইতে আসিনি বা রিলিফ খাইতে আসিনি, আমাদের যুদ্ধে পাঠাও। তো যুদ্ধে আপনার শিলিগুড়ি পাঠাবেন, সেখানেও জায়গা নেই। তখন তরঙ্গপুর যে আমাদের সেক্টর কমান্ডারের অফিস হলো, সেইখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো, সেখানেও জায়গা নেই। তখন বললো যে তাইলে আপনার নিজেরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। তখন আমরা পাশে আমাদের ক্যাম্প ছিল ইন্ডিয়ান আর্মির মাদ্রাজ রেজিমেন্ট 4, সেইখানে আপনার তার যে ক্যাম্প আপনার কমান্ডিং অফিসার, তার সঙ্গে দেখা করলাম। দেখা করে তাকে বললাম যে আমার ক্যাম্পে পাশেই ক্যাম্প, ওইখানে 1800 মুক্তিযোদ্ধা আছে, তারা ট্রেনিং চাচ্ছে, আপনি ট্রেনিং ব্যবস্থা করেন। তখন উনি খুব বুদ্ধিমান লোক ছিল, উনি ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন। ইতিমধ্যে হামজাপুর অপারেশন ক্যাম্পে এই সম্মুখ যুদ্ধে প্রচুর মুক্তিযোদ্ধা মারা এবং আহত যাওয়া শুরু করলো। এখানে ঘাটতি পড়ে গেল যুদ্ধ করার। এই তখন আমাদের ক্যাম্পে গিয়ে, ওই ক্যাম্পে থেকে চিঠি পাঠানো হলো এবং বলা হলো যে তোমাদের ক্যাম্পে যেহেতু ট্রেনিং হয়ে গেছে, ইন্ডিয়ান আর্মি ট্রেনিং দিয়ে দিছে, তো তোমরা এখন স্বইচ্ছায় কারা যুদ্ধে অংশগ্রহণ করতে চাও, সম্মুখ যুদ্ধে তোমরা চলে আসো। তখন এই প্রথম একটা কোম্পানি নিয়ে আমি আপনার নভেম্বর মাসে সম্মুখ যুদ্ধে চলে আসলাম হামজাপুর অপারেশন ক্যাম্পে। এবং আমার এই সম্মুখ যুদ্ধ করতে হয়েছে বিরলের ঝুলতর, তারপর গোয়ালবাড়ি, কামদেবপুর অ্যাডভান্স ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে আমাকে দায়িত্ব দেওয়া হলো এবং সম্মুখ সমরে অংশগ্রহণ করলাম। আরেকটা হচ্ছে আপনার বিএলএফ, এটাকে মুজিব বাহিনী বলা হয়, এরা দেরাদুনের ট্রেনিং প্রাপ্ত। এদেরকে লিডারশিপ ট্রেনিং দেওয়া হয়েছে যে যদি দীর্ঘদিন যুদ্ধ চলে তাহলে যুদ্ধটা কীভাবে নেতৃত্ব দিতে হবে, এটাও একটা বাহিনী, নিয়মিত বাহিনী। এছাড়া কমিউনিস্ট পার্টির একটা ছিল ক্যাম্প, তারাও আপনার ট্রেনিং দিছে, মালঞ্চ ক্যাম্প ছিল, এরকম বিপ্লবী ছাত্র ইউনিয়ন ক্যাম্প ছিল। অর্থাৎ স্বাধীনতার পক্ষের সব লোকরাই যুদ্ধে অংশগ্রহণ করছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। তখন ওইখানে কিন্তু অন্য কারোর নেতৃত্ব ছিল না। আর যারা সিনিয়র লিডার ছিলেন, যেমন আপনার ভাসানী সাহেব বা এরা একটা উপদেষ্টা পরিষদ গঠন করছিল, আর সম্পূর্ণ নেতৃত্বটা ছিল ওই মুজিব সরকারের। যেহেতু তারা ম্যাগনেট পেয়েছে, ভোটে জিতছে, সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে, পৃথিবীও দেখছে, এইভাবে যুদ্ধটা সংগঠিত হয়েছে। এখন আসলে এই পুরো অংশটা আপনাদের আসলো, এরপরে আসলে আপনারা কি ওইখানে অবস্থান নিচ্ছিলেন নাকি আপনারা ঢাকার দিকে অগ্রসর হচ্ছিলেন? শুনেন, আমি বুঝাবো, আমাদের তো দায়িত্ব দিনাজপুরটা দখল করা, এরকম এক একটা সেক্টরের এক একটা দায়িত্ব ছিল, এক একটা অঞ্চল ছিল, সেটা মুক্ত করা। পরবর্তীতে আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধাদের ডেকে ফেলে এখানে অস্ত্র আত্মসমর্পণ করতে বলেনি। এখন আপনারা যখন ঢাকায় আসছিলেন তখন তো এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। না। হ্যাঁ, তখন এই যে আপনারা আসছিলেন, তখন আসলে আপনারা মানে কীভাবে? শুনেন, আমরা স্বাধীনতার পরে আপনারা জানেন যে বঙ্গবন্ধু 72 সালে 10ই জানুয়ারি ফেরত আসলেন।
ফেরত আসার পরে ঠিক হইলো বঙ্গবন্ধুর সঙ্গে আমরা দেখা করলাম, আমাদের মুক্তিযোদ্ধারা আমরা নিজেরা সংগঠিত হইলাম। তো এখানে আপনি জানেন মায়া চৌধুরী আছে, উনিও কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ করতেন। তখন মুক্তিযোদ্ধা সংসদের বিল্ডিং ছিল টিসিবি বিল্ডিংয়ের পিছন দিকে, এই যে বাইতুল মোকাররম দেখতেছেন না, বাইতুল মোকাররমের পিছন দিকে টিসিবি বিল্ডিংয়ের পিছন দিকে একটা ছোট্ট অফিস করা হয়েছিল। তো বঙ্গবন্ধুকে যখন বলা হলো, তো বঙ্গবন্ধু বললো যে প্রথম আগে আমি শহীদ আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করব। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করলেন, 50 কোটি টাকা দিয়ে একটা কল্যাণ ট্রাস্ট সম্পদ দিয়ে মূলধন দিয়ে করে দিলেন, এবং এখান থেকে ভাতা দেওয়া শুরু হলো কাকে? যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের, শহীদ পরিবারদের। এবং উনি ওনার ত্রাণ তহবিল থেকে যত শহীদ হয়েছিল যারা ওনাকে জানাইছে প্রত্যেকের নামে নামে 2000 টাকা পাঠানো শুরু করছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের সই করা, এবং যুদ্ধাহতদের 1000 টাকা করে বোধ হয়। তো উনি তো একটা প্রক্রিয়া শুরু করছিল, পরে মুক্তিযোদ্ধা সংসদ করলেন, কিন্তু উনি তো সব কাজ শুরু করে দিতে পারেননি। যে আমাদের যে পরবর্তী যে কনস্পিরেসিটা হলো সেটাতেই মানে কাজগুলো সব থেমে গেল। না, এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি যখন আপনারা ঢাকায় আসতে শুরু করলেন, হ্যাঁ, আত্মসমর্পণ করেছে পাক বাহিনী, আমাদের ওই সময়টাতে তখন আসলে আপনারা কি ধরনের দেখছিলেন? পুরো সব ব্রিজ বা অন্যান্য যেমন ভেঙে গেছে হয়তো, বা আপনারা যখন আসছিলেন আমি বুঝাই বলি, আমরা তো মনে করেন বিদায় নিয়ে নিলাম তখনকার পরিস্থিতিটা জানতে চাচ্ছিলাম। আমি যেমন আপনার বগুড়াতে গিয়ে আমার কাগজপত্র সব জমা দিয়ে দিলাম ক্যাম্পের, মানে আমাকে তো মনে করেন আমার যে রেকর্ড সেটা জমা দিতে হবে। আমি আর জজ ভাই, আমার যে কমান্ডার ক্যাম্পের, আমরা দুইজন বগুড়া সেনানিবাসে গেলাম, গিয়ে ওদেরকে সমস্ত কাগজপত্র বুঝাই দিলাম, আমাদের ক্যাম্পের কাগজপত্র বুঝাই দিয়ে ওখান থেকে আমরা রিলিজ দিয়ে চলে গেলাম। তখন এখানে ঢাকায় আপনার যেদিন আপনার কাদের সিদ্দিকী অস্ত্র জমা দেয় বঙ্গবন্ধুর কাছে, সেদিন আমাদের কিছু মুক্তিযোদ্ধারা দেখতে আসছিলেন অনেক কষ্টে একটা জিপ নিয়ে, এবং পথঘাট সব ভাঙা ছিল, অনেক ঘুরে টুরে আসছিল। তখন ওই সময় আপনারা আসলে কী ধরনের, সেটা আমি আসিনি। আপনারা যখন ওই যে সমর যুদ্ধে যখন যেতেন সামনাসামনি, তখন এই সময়টাতে যখন আপনারা পাক বাহিনীর যে বিভিন্ন ক্যাম্পগুলোতে আপনারা দখল করতেন, ওই এর পরবর্তী তখন আপনারা কি মানে, যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলতেছি, যেদিন আপনার 6ই ডিসেম্বর এয়ার আক্রমণ হলো, কোথায় করলো? রামসাগর ক্যাম্পে, পাক সেনার। ওরা 6 তারিখ সন্ধ্যাবেলা আমরা খবর নিলাম যে ওরা বাইকে চলে গেছে, এবং যায় দেখা যাচ্ছে যে ওরা আপনার খাবারগুলো পর্যন্ত খায়নি, রান্না করা আছে ভাত মাংস খাইতে পারেনি, ছেড়ে দিয়ে চলে গেছে। তো ওগুলো তো আর খাইতে পারবেন না আপনি, ওগুলো আমাদের ছেলেপেলেদের বললাম যে খবরদার এগুলো স্পর্শ করবে না, কারণ বিষও দিয়ে যেতে পারে। এরকম তো ঘটনা আমরা দেখছি। এই যে মুক্তিযুদ্ধের সময় আপনাদের আসলে যে আপনারা হয়তো প্রশিক্ষণ দিচ্ছেন, আপনাদের খাবার দাবার বা এইগুলো কীভাবে ব্যবস্থা হইতো? ব্যবস্থা হচ্ছে এগুলো আপনার আমাদের যে পরবর্তীতে যে সরকার গঠন হলো মুজিব সরকার, তারাই ব্যবস্থা করতেন। তাদের যে আপনারা সেই সময় যে যেমন আমাদের কামরুজ্জামান সাহেব ত্রাণ পুনর্বাসনের দায়িত্বে ছিলেন, উনি আমার ক্যাম্পে আসছে, 4000 টাকা দিচ্ছে। উনি হামজাপুর অপারেশন ক্যাম্পে গেছে, সেখানে কিছু পয়সা ডোনেট করছে। আর দানশীল ব্যক্তি আপনি হয়তো জানেন জলিল ভাইয়ের নাম, উনি একটা সোনালী ব্যাংক বগুড়ায় ভেঙে নিয়ে চলে গেছিলো ওনার এলাকা থেকে, সেই ব্যাংকের টাকাগুলো এই প্রশিক্ষণের কাজে মুক্তিযোদ্ধাদের পিছনে খরচ করছে। যেমন আপনার আরও অনেক লোক যাদের কাছে পয়সা ছিল, তারা মনে করেন প্রত্যেক দিন আমাদেরকে খাবার দিত ওই যে হামজাপুর অপারেশন ক্যাম্পে। আর ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে প্রচুর সাহায্য করছে, চাউলটা দিয়ে আমাদেরকে অনেক সাহায্য করছে, ডাল দিয়ে অনেক শুধু আমাকে না, আমাদের এই ক্যাম্পগুলোতে না, রেশন কার্ড করে দিচ্ছিল ওরা পরবর্তীতে। যেমন আপনার প্রত্যেকটা শরণার্থী শিবিরে আপনার চাউল ডাল তেল দিত, 1 কোটি লোককে ওরা খাওয়াইছে ইন্দিরা গান্ধী সরকার। তো এই যে অপারেশনে যখন থাকতেন, ওই অপারেশনকালীন সময় আপনাদের আমি বুঝা বলি, আমরা কিন্তু অপারেশন যে করতাম গেরিলা পদ্ধতিতে যেটা যুদ্ধ, সেটা 11 জনের একটা গ্রুপ, সেই গ্রুপটা খোঁজ নিত যে কোন জায়গাটাতে খান এসে চলে যায়, থাকে না, সেই যে জায়গাটায় যায়। হয়তো আমাদের হীরাকাঙ্ক্ষী মনে করেন আওয়ামী লীগের একজন কর্মী ছিল, ইন্টেরিয়ার বর্ডার পর্যন্ত ওরা আসতো না সহজে, ওরা হেডকোয়ার্টার থেকে আসলেও খুব মানে এমনভাবে আসতো যেন তাড়াতাড়ি আবার ব্যাক করে তাদের ক্যাম্পে ব্যাক করতে পারে পাকিস্তান আর্মি। এরকম যখন আসতো আমাদের মুক্তিযোদ্ধারা করতো কি, আমাদের ওয়েল উইশার সাপোর্টার আছে না, আপনার যুদ্ধটা খালি আমরা করিনি, দেশের ভিতরে যারা ছিল তারা যুদ্ধ করছে। কীভাবে যুদ্ধ করছে? ওরা আমাদেরকে শেল্টার দিছে, এই গেরিলাদেরকে শেল্টার দিছে, এদেরকে লুকায় রাখছে, এদেরকে খাদ্য সরবরাহ করছে, এবং এইটা করতে গিয়ে ওরাও বিপদগ্রস্ত হয়েছে।
যেদিন খান টের পাইছে যে এইখানে মুক্তিযোদ্ধারা লুকাই ছিল, পরের দিন এসে ওই গ্রামটা জ্বালাই দিচ্ছে। ওই জন্যই বলতেছে জেনোসাইড। আচ্ছা, গণহত্যা। এখন এই যে যখন আপনারা আপনাদের আসলে খাবারের ঠিক নেই বা কোনো কিছু ঠিক নেই, রাতের অংশটাতে আপনারা কি রাতের বেলায় অপারেশন চালাতেন কিনা? গেরিলারা সবসময় আপনার অপারেশন রাতে ঘটতো। আর সম্মুখ যুদ্ধে আমরা তো মনে করেন কন্টিনিউ আসি। সম্মুখ যুদ্ধ এমন একটা যুদ্ধ যে আপনি আপনার টাইম ফ্রেম না, ওখান থেকে উইথড্র করতে পারবেন না। আপনি যে অ্যাডভান্স হয়েছেন, একটা জায়গা তো দখল করে ফেললেন, ওখান থেকে তো আপনি আর ব্যাক করতে পারবেন না, ওই পর্যন্ত আপনার সীমানা রেখা। পরের দিন আবার ফের অ্যাডভান্স করতে হবে। যতক্ষণ যুদ্ধ চললো মনে করেন দেখা গেল যে রাত 1টা 2টা 3টার সময় যায়, এক সময় ফায়ার ওরা বন্ধ করলো, ওরা যখন ফায়ার বন্ধ করলো আমরা বন্ধ করলাম, আবার সকালবেলা যখন খুললো তখন আমরাও শুরু করলাম। এইভাবে অ্যাডভান্স যুদ্ধটা হয়। আচ্ছা, কিন্তু যখন আপনারা শুরু করলেন আসলে ওই সময় অনেকে মানে যেমন আমি বুঝাই বলি, বাহিনীকে বলা হইতো যে আসলে ওই সময়কার 71 সালের সময়কার আসলে সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী হিসেবে তারা মনে করতো নিজেদের। তো সেই সময়কার একটা প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে দেখা যাচ্ছে যে আমাদের মানে প্রশিক্ষণবিহীন আসলে বলতে ওদের তুলনায়, সেই তুলনায় অবস্থায় আপনারা যখন নেমে গেলেন যার যা কিছু আছে সেটা অবস্থায়, আসলে ওই সময় আপনাদের মানে মনোবলটা আসলে কেমন ছিল, যে আসলে বা আপনারা কি ভাবছিলেন আসলে যে আসলে মানে প্রশিক্ষণ বাহিনীর সাথে আমরা পারবো কিনা, বা এরকম কোনো কিছু আপনাদের মনে ছিল? শুনেন, আমি একটা কথা বলি, আমার বয়স তো তখন মাত্র 18 বছর না। 18 বছরের ছেলে, ছাত্র একজন, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে উঠছে কেবল, তো সে একটা ক্যাম্পকে নেতৃত্ব দিচ্ছে। আমার আন্ডারে বিডিআরের ট্রেনিংপ্রাপ্ত হাবিলদার আমার ইন্সট্রাক্টর, বেঙ্গল রেজিমেন্টে জয়েন করছে, উনি আমার ইন্সট্রাক্টর। সবাই তো মেনে নিছে, কাউকে না কাউকে লিডারশিপে মেনে নিতে হবে। বয়সটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে উনি নেতৃত্ব দিতে পারছে কি পাচ্ছে না, তার যোগ্যতা আছে কি না। তো এইভাবেই তো আমরা আগে গেছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আমাদের সাহসটা। আপনি চিন্তা করতে পারবেন না, গ্রামের একটা মুক্তিযোদ্ধা, শমসের নাম শামসুল নাম, একদম লেমন, মাছ মারে খায়। ওকে আমরা গ্রেনেড থ্রো করা শিখাই দিলাম, গ্রেনেড থ্রো করা। ও গ্রেনেড এত সুন্দর থ্রো করতে পারতো। আর আপনার মনে করুন ব্রিজের মধ্যে লাগায়, ব্রিজটা একদম উড়াই দিতে পারতো। তারপরে মনে করেন ট্যাঙ্ক, অ্যান্টি ট্যাঙ্ক মাইন খুব সুন্দরভাবে বসাইতে পারতো। কেবিএম কলেজের ওখানে ও একটা মাইন এত সুন্দরভাবে বসায় রাখলো, পরের দিন খান সেনাদের জিপটাই উড়ে চলে গেল। কিন্তু একদম লেখাপড়া কিচ্ছু জানে না, কিন্তু ওই যে শিখাই দেওয়া হয়েছে যে এইভাবে সুন্দর করে অ্যান্টি ট্যাঙ্ক মাইনটা এমনভাবে বসাইতে হবে যেন গাড়িটার চাকাটা যায়, দেখবা যে চাকাটার মাপ কী আছে। ওখানে দেখবা যে পিচের রাস্তায় যখন গাড়ি ঘোড়া যায় তখন মাপ, ওর চাকার দাগ পড়ে যায়, গরমের দিনে পড়ে না, তো ওই দাগের মাপে যেন দেখবা যেন ওই দাগটার মাপে যেন পড়ে। ওইখানে সুন্দর করে আপনার গর্ত করে ওখানে মাইনটা দিয়ে কীভাবে সুন্দর করে আপনার করে রাখছে। ও অশিক্ষিত, মনে করেন একটা ব্রিজে বলে দেওয়া হয়েছে যে ব্রিজে সাঁতার কাটে যাবা, ওইখানে নিচে এক্সক্লুসিভ লাগাই দিবা, ওখান থেকে 2টা তার নিয়ে আসবা, আনে সেটাকে ওই 2টা তার যখনই আপনি পজিটিভ আর নেগেটিভ লাগাই দিবেন, ব্রিজটা উড়ে চলে যাবে। তো এইটা হচ্ছে তাদের মনোবল, তাদের শিক্ষা, যে দেশপ্রেম থাকলে অনেক কিছুই শেখা যাবে, সম্ভব করা যাবে। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে যখন সব দিক থেকে আসলে জয়ের সংবাদ আসা শুরু হয়ে গেল, ওই সময়টাতে আসলে আপনাদের আসলে মনোবলটাকে আরও বৃদ্ধি পেয়ে গেল? অনেক বৃদ্ধি পেয়ে গেল, অনেক বৃদ্ধি। শুধু বৃদ্ধি না, আমরা তো আপনার নভেম্বর মাসেই কনফার্ম হয়ে গেলাম যখন সম্মুখ যুদ্ধ করতেছি আর একের পর সামনের দিকে অ্যাডভান্স হচ্ছে, তখন তো আমরা 100% কনফার্ম হয়ে গেলাম যে স্বাধীন হবে, কেউ ঠেকাইতে পারবে না। আর মানে এত বেশি আমাদের মনোবল চাঙ্গা হয়ে গেল যে তখন যদি খুশি দেখেন, আর তখন আমাদের মুক্তিযোদ্ধারা মনে করেন এত ইমোশনাল হয়ে যাচ্ছিল যে অনেকে সেই সময় শহীদ হয়েছে, এবং তাদেরকে আমরা ওই বর্ডারের ধারে এখনও তাদেরকে শোয়াই রেখে আসছি। পরবর্তীতে আমরা ওই কিছু কিছু জায়গা ঘিরে দিয়ে আসছি কবরগুলোকে, কিছু কিছু জায়গায় পারিনি। এখন যেহেতু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হয়েছে, তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই কবরগুলো খুঁজে বের করা। এই যে আপনি বলেছেন যে শিশুরাও আপনাদেরকে ওই যে ভূমিকা নিয়েছে, হ্যাঁ, এই যে 8 বছরের বাচ্চা, আমার বৈদ্য নামে এক ছেলে ছিল আমার ক্যাম্পে, বৈদ্যনাথ, একদম বাচ্চা ছেলে, আপনার দেখলে মায়া লাগবে যে এইকে 3 দিয়ে ভিতরে ঢুকাই দেবো কেমন করে। ও বলছে আমি যাবই। তাহলে এক কাজ কর, তাহলে রেকি করে আয়, খানরা কী করতেছে, কামাইলেছে না, গরু চড়াই যায়, ওই গরু ওকে 2টা হাতে দিয়ে
মানে বর্ডার এলাকা থেকে 2টা গরু হাতে দিয়ে বলছে এই গরুটাকে নিয়ে ঘাস খেলাইতে নিয়ে চলে যা। ওখান থেকে মনে করেন রামসাগর হচ্ছে এই 4-5 কিলো 3 কিলো, যে তুই ওখানে হাঁটতে হাঁটতে চলে যা, 4-5 কিলো চলে যা, যাই দেখে আয় যে খানরা কী করতেছে। বা তোকে যদি কিছু বলে তুই ওই যে বলবি যে গরু নিয়ে ঘাস চড়াচ্ছি, ঘাস খাওয়াচ্ছি। নাহলে সংগ্রহ করতাম কেমন করে খবর? সংগ্রহ করে তো তারপরে আপনার অ্যাকুরেট টুইঞ্চ মোটর দিয়ে আপনার টুইঞ্চ মোটর গোলা মারতাম। নাহলে গোলাটা মারবো কেমন করে? বা ওদেরকে ঘেরাও করবো কেমন করে? ভিতরে যারা গেছে মুক্তিযোদ্ধা তারাও তো মনে করে র্যাগি করছে, র্যাগি করে কোন দিন কোথায় কোন ব্রিজ উড়াবে বা কোন ক্যাম্পটা দখল করবে, এটা পরিকল্পনা প্রত্যেককেই করতে হচ্ছে। ওই 11 জনের যে ট্রুপ চালাচ্ছে তাকেও কিন্তু পরিকল্পনা করেই আগাইতে হচ্ছে। ও হয়তো ওখানে আগাচ্ছে, আর আমরা ক্যাম্পটা পরিচালনা করতেছি। সকালবেলা কী কাজ, তারপর ট্রেনিং, ওই যে আমরা তারপর হলো যে লং মার্চে বললাম যে মিনিমাম 12 কিলো আমি দৌড়াইতাম মুক্তিযোদ্ধাদের নিয়ে। ফিরে এসে এদিকে রান্না বান্না রেডি হয়ে গেছে, কিচ্ছু না, একটা করে রুটি আর 1 মুখ চা। কোনো দিন রুটি দিতে পারিনি, বিশ্বাস করবেন, অর্ধেকটা করে দিছি, অর্ধেকটা করে। আর নাই খাওয়া, একদম সন্ধ্যাবেলা খাওয়া জোগাড় করতে পারিনি, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। এগুলো চিন্তা করলে খুব কষ্ট লাগে। আজকে তো অনেক সময় আমাদেরকে দেখে আমরা বলা হয় যে কী যুদ্ধ করছে ঘোড়ার ডিম, রাজাকার ছিল। তো এখন তো বাংলাদেশে আমরা 2টা মাস হচ্ছে মুক্তিযুদ্ধের, ডিসেম্বর আর মার্চ, আর বাকিটা হচ্ছে রাজাকারের। এই বঙ্গবন্ধুর কন্যা আর এই ভাতা টাতা না দিত, রাষ্ট্রীয় দাফন না দিত, কোন বেটা আমাদেরকে পুছে। সাথে যে আমাদের দেশীয় কিছু ব্যক্তি আলবদর আল শামস বাহিনী গঠন করে যে কর্মকাণ্ড চালিয়েছে আপনার এলাকাতে, আপনি যে অংশে ছিলেন সেই অংশে কি এরকম কিছু? হ্যাঁ, এবং তাদেরকে স্বাধীনতার পর আমরা খুঁজে বেড়াইছি মারার জন্য, তারা ভাগে ছিল। আমার দিনাজপুরে আপনার দিনাজপুর টাউনে অ্যাডভোকেট কাশেম সাহেব জামাতে ইসলাম করতেন, সে ভাগে ছিল। আমার নাম মোস্তফা জব্বার, আসল নাম মোহাম্মদ গোলাম মোস্তফা, যেটা আমার হেডমাস্টার সাহেব সার্টিফিকেটের মধ্যে লিখে দিয়েছিলেন। সার্টিফিকেটগুলো ওই নামেই তৈরি হয়েছে। এই নামটা আমি প্র্যাকটিক্যালি নিজে বানিয়েছি, নিজে এভাবে বানিয়েছি। আমার নামের মোস্তফা অংশ আর বাবার নামের জব্বার অংশ, দুটো মিলিয়ে আমি দেখছি যে নিজের কাছে গ্রহণযোগ্য হয়েছে, সুতরাং এটাই আমার পরিচিতি দাঁড়ায় গেছে। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়টাতে আপনি কোথায় ছিলেন? এটি একটি লম্বা ইতিহাস, এক কথায় বলা মুশকিল। আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম, আমি ভারতের প্রশিক্ষণ শিবিরে ছিলাম, বাংলাদেশ সীমান্তে ছিলাম, এবং পুরো এলাকাটাতে ইনফ্যাক্ট ঘুরে বেড়াইয়াছে। মানে আমার যে অঞ্চলটাতে আমি ছিলাম সেই অঞ্চলটা পুরোটাই প্রায় চষে বেরিয়েছি। মানে 8ই মার্চ 1971 থেকে 16ই জানুয়ারি 1972 এই সময়টা। আচ্ছা, 1971-এ যখন মুক্তিযুদ্ধকালীন সময়টাতে তখন আপনার বয়স কেমন ছিল? 22 বছর। 7ই মার্চে যখন মানে আমাদের এই রেসকোর্স ময়দানে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিলেন, ডাকটা দিলেন, তখন মানে ওই সময় থেকে আসলে আমাদের যে প্রেক্ষাপটটা চেঞ্জ হওয়া শুরু হলো, পরিবর্তনের যে সূচনা হলো, ওই সময়টাতে একটু আমাদেরকে বললেন যে আসলে কেমন ছিল তখনকার আসলে আমাদের বর্তমান যে ঢাকা, ওই সময় পূর্ব পাকিস্তান, তার পরিস্থিতিটা কেমন আসলে ছিল? আমাদের কাছে আসলে বিষয়টা একটু ভিন্ন প্রেক্ষিতটা একটু বলা দরকার, কারণ সবারই ধারণা হচ্ছে মুক্তিযুদ্ধ 25শে মার্চ রাত্রে শুরু হয়েছে এবং 16ই ডিসেম্বরে শেষ হয়ে গেছে। আমার কাছে কিন্তু বিষয়টা ওভাবে আসেনি। আমি 65 সালে প্রথম ঢাকায় এসেছি, গ্রামের একটি ছেলে, তখন ক্লাস 9-এ পড়ি, ঢাকা শহর দেখতে এসেছিলাম।